নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস দেখছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে খতিয়ান মূলে বা রেকর্ড মূলে জমির মালিক না দলিল মূলে জমির মালিক, কে আইনগতভাবে বড়। তবে আপনাদেরকে বলে রাখি, দুইভাবেই মালিক হওয়া যায়। সেটা রেকর্ড বা খতিয়ান মূলেও হওয়া যায়, আবার দলিল মূলেও হওয়া যায়। কিন্তু আপনাদেরকে আগে দেখতে হবে, যখন আইনের প্রশ্ন আসে অর্থাৎ কন্ট্রোভার্সি আসে, তখন কিন্তু আমাদেরকে বিচার করতে হয় যে বিশেষ করে যেটা আমাদের রেজিস্ট্রেশন আইন রয়েছে 1908, সেখানে দেখতে হবে যে ভলিউম বই রয়েছে, সেই ভলিউম বইয়ে কোন দলিলটি নিবন্ধন রয়েছে। যদি দেখা যায় একজন দলিল মূলে মালিক হয়েছে, তাহলে তার দলিলটি সেই ভলিউম বইয়ে নিবন্ধন বা রেজিস্ট্রিকৃত রয়েছে কিনা, এইটা কিন্তু আমাদেরকে সর্বাগ্রে দেখতে হয়। এটা একটা বিষয়। এইবার কেউ তাই বলে কি রেকর্ড বা খতিয়ান মূলে যিনি মালিক হয়েছেন তার কি কোনো ভ্যালু নেই? তারও ভ্যালু রয়েছে। তার বিশেষ করে আমরা জানি বিএলআরও অফিসে মিউটেশন বা রেকর্ড বা খতিয়ান যাই বলুন না কেন, এইগুলো কিন্তু বিএলআরও অফিস দেখে। সেক্ষেত্রে বিএলআরও অফিসের যে ভলিউম বই রয়েছে, এই ভলিউম বই মূলত কী জন্য তৈরি করা হয়? এখানে সরকার ট্যাক্স নেয়, অর্থাৎ খাজনা প্রদানের জন্য এই খতিয়ানগুলো তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে জমির পরিমাণ বা অন্য কিছু রাখা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি দেখি, কেউ যদি সেখানে নাম থেকেও যায়, ধরুন একজনের কাছে দলিল আছে, একই সময়ে আর একজনের নামে রেকর্ড আছে, এটা কিন্তু হতে পারে না। সেই রেকর্ডটা কোন বেসিসে হয়েছে সেই ভলিউম বইয়ে লেখা থাকে। সে ওয়ারিশ সূত্রে রেকর্ডে মালিক হলো, না সে সেল ডিডের মাধ্যমে মালিক হলো, সেটা কিন্তু রেকর্ডে বা খতিয়ানে স্পষ্টভাবে উল্লেখ থাকে। এবার এইটা দিয়ে আপনি শুধু ওই আদালতে গিয়ে প্রমাণ করতে পারবেন না যে আপনি জমির মালিক। এটা শুধু প্রমাণ করবে রেকর্ড বা খতিয়ানটা যে আপনি ওই জমির মালিক হিসাবে খাজনা প্রদান করছেন, বা ওই বছরের পর বছর আপনি বিএলআরও অফিসে নিয়মিত যে তাদের যে বিষয়গুলো ট্যাক্সের বিষয় বা অন্যান্য যখন সেগুলো জমির পরিমাপের বিষয় হয়, এই বিষয়গুলো জাস্ট দেখে এটা। এবার দলিল যার কাছে রয়েছে, দলিলের যে বেসিস, সে কেন রেকর্ড করলো না বা খতিয়ানে কেন তুললো না, এই প্রশ্নটা এসে যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দলিল আছে, দলিলের মালিক যিনি, তিনি গড়িমসি করে কি করলেন, রেকর্ডটা করলেন না বা খতিয়ানটা করলেন না। এবার যার কাছে জমি কিনেছিলেন তার ওয়ারিশরা সেই সম্পত্তিটা কি করলেন, নিজের নামে রেকর্ড করে নিলেন। এই ক্ষেত্রে বলি, রেকর্ড তিনি যতই করুক বা যাই করুক না কেন, রেকর্ড করলে করতে পারে, কিন্তু এক্ষেত্রে কি হবে, যার দলিল রয়েছে সে যদি মিসকেসের আবেদন করে, তাহলে বিএলআরও অফিসে তার যে যে ওয়ারিশরা খতিয়ান করেছিল বা রেকর্ড করেছিল, তাদের সেটা কিন্তু ঢোপে টিকবে না। আর যদি আইনে যাওয়া যায়, আইনের পথে আদালত যদি বিচার করে, তাহলে আদালত কিন্তু এইভাবেই বিচার করবে যে প্রথমত দেখবে যে দলিল বেসিসে মালিক হয়েছে, যে দলিল বেসিসে মালিক হয়েছে তার বিষয়টা কিন্তু দেখবে যে সে কিভাবে মালিকটা হলো, বা তার যে বিষয়গুলো আরও রয়েছে সেইগুলো কিন্তু দেখা দেবে। আর একটা কথা বলে দিই, এই বিষয় তো গেলই যে তার মালিকানা আদালত যাচাই করছে, কিন্তু যাচাই করার পাশাপাশি এরকমও হতে পারে অনেক সময় ফেক ডিড বা জাল দলিল, বা দেখা গেল যে একই সময় দুজনকে জমি বিক্রি করে দেওয়া হয়েছে, দুটো দলিল তৈরি হয়ে গেছে এবং দুটোই ভলিউম বইয়ে তোলা হয়েছে। যদি এরকম হয়ে যায়, এরকম হওয়ার সম্ভাবনা খুব কম হয়, দেখবেন একটা ভলিউম বইয়ে তোলা হয়েছে বা একটা তোলা হয়নি, এরকম হয়। কারণ রেজিস্ট্রেশন ফিজ, আর যদি দুটোই ভলিউম বইয়ে তোলা হয়, তাহলে মনে রাখবেন যেটা আগে হয়েছে দলিলটি নিবন্ধন, সেটা বৈধ হিসাবে বিবেচিত হবে। আর যদি শুধুমাত্র রেকর্ড বা খতিয়ান দিয়ে জমির মালিকানা কেউ পাওয়ার জন্য আবেদন করে, বা কেউ যদি পায়, তাহলে মনে রাখবেন
তার কাছে ওয়ারিশ সার্টিফিকেট থাকা চাই, কিংবা তার বাবা জমি কিনেছিল সেই দলিল তার কাছে থাকা চাই। না হলে কিন্তু শুধু খতিয়ান দিয়ে বা কোনো কিছু দিয়ে সে আদালতে নিজেকে মালিক হিসেবে প্রমাণ করতে পারবে না। এজন্য আরেকটা যেটা দরকার, আরেকটা বিষয় রয়েছে যে আপনাদেরকে বলে দিই, এই নিয়ে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বহু মামলা হয়েছে। কেউ বলেছে যে রেকর্ডে আমার পূর্বপুরুষের নাম রয়েছে, সুতরাং এই জমি আমাদের। আবার কেউ বলেছে দলিল আছে আমার কাছে, এই দলিল মূলে আমি জমির মালিক। পরবর্তী সময়ে যখন এগুলো দেখা হচ্ছে ভালো করে, দেখা যাচ্ছে তার ওয়ারিশরা জমি বিক্রি করেনি, অন্য একজন, মানে ধরুন 40 বছর বা 50 বছর আগে অন্য একজন ফেক দলিল করে সেই জমিগুলো বিক্রি করতে থাকে, এবং যার কাছে বর্তমান দলিল সে কিন্তু ঠিকভাবেই রেজিস্ট্রেশন করিয়েছে, সে ঠিকভাবেই স্ট্যাম্প ডিউটি দিয়েছে। তারপরে আবার সে মানে রেজিস্ট্রেশনের যে ভলিউম বই, রেজিস্ট্রেশন অফিসের ভলিউম বই, সেখানেও নথিবদ্ধ রয়েছে তার দলিল। তারপরে অনলাইনে সার্টিফাইড কপিও পাওয়া যাচ্ছে, সবাই মনে করছে ঠিক আছে। কিন্তু যে 40-50 বছর আগে যে ফেক দলিলের ভিত্তিতে এই দলিলগুলো পর চলে এসেছে, সেইখানেই সমস্যা ছিল। সুতরাং সেখানে আদালত এইরকম বিষয়ে তার রায় বা পর্যবেক্ষণে জানিয়েছে, যদি মূল দলিলে সমস্যা থাকে তাহলে সে বর্তমান দলিল যতই সঠিকভাবে তৈরি করা হোক বা রেজিস্ট্রেশন অফিসে স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিস দিয়ে তৈরি করা হোক, তাও সে অবৈধ। কারণ তার যে মূল দলিল, সেই দলিলটাই যেহেতু অন্যের মানে ফেক বা জাল দলিল করে করা হয়েছে, তাই পুরোটাই ফেক। তাই যখনই জমি কিনবেন অবশ্যই দেখে নেবেন যে বর্তমান দলিল যেমন দেখছেন পিঠ দলিল বা ভায়া দলিল, আপনি অন্তত 30 থেকে 40 বছরের এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন। আর যদি সেটা না সম্ভব হয়, অন্তত 30 বছরের অন্তত আপনারা দলিল কিন্তু চেক করে নেবেন বা দেখে নেবেন। এটা কিন্তু আপনাদের কর্তব্য দেখাটা। আর রেকর্ড বা খতিয়ানের কথা বলছি, যে যখন দেখবেন কারোর কাছে দলিল নেই, শুধু ওই ওয়ারিশ সার্টিফিকেট বা রেকর্ড দিয়ে জমি বিক্রি করতে আসছে, সেটা কিন্তু ভালো করে দাগে তথ্য যাচাই করে নেবেন, এবং পরপর রেকর্ড কাদের নামে উঠেছে সেটা দেখে নেবেন, এবং তাদের কেন দলিল নেই সেটাও দেখবেন। আর যদি ওয়ারিশ সূত্রে হয় তাহলে অন্য ওয়ারিশ কি দাবিদার সেটাও দেখবেন। সেজন্য বলছি, আইনগতভাবে হলে সবসময় যদি আদালতে এই কেসগুলো যায় খতিয়ান মূলে এবং বিশেষ করে দলিল মূলে, তাহলে দলিলটা কিন্তু সবচেয়ে বড় দস্তাবেজ হিসাবে বা বড় এভিডেন্স হিসাবে আদালত কিন্তু দেখে। আর তাই বলে রেকর্ড বা খতিয়ান মূলকে দেখে না তা নয়, কিন্তু জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে দলিলই বড়। আর আপনারা সেক্ষেত্রে বন্টন দলিল যারা ওয়ারিশ রয়েছেন তারা করে নিতে পারেন। আর ওয়ারিশদের ক্ষেত্রে এক্ষেত্রে সমস্যা নেই, বিশেষ করে তাদের কাছে দলিল না থাকলেও সমস্যা নেই, তারা কিন্তু রেকর্ড বা খতিয়ান মূলে জমির মালিক হতেই পারে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে।